গল্পের শুরুতেই আমরা জানতে পারি যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে জেক নামের একজন লোককে বিশ্বের সবথেকে বড় গুপ্তধন শিকারী বলে মানা হতো। পুরনো বা বহু বছর ধরে হারিয়ে যাওয়া যে কোনো জিনিস সে সবসময় কোনো না কোনো উপায় খুঁজে বের করত। জলের নিচে গুপ্তধন খুঁজে বের করা তার সবথেকে বেশি পছন্দের কাজ ছিল। সে শুধু নিজের ইচ্ছে মতো চলত, অন্য কারো ইশারায় নাচতে পছন্দ করত না। এরপর একদিন একটা ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার বা সৌরশিখা পুরো পৃথিবীর প্রযুক্তিকে ধ্বংস করে দিল। এক মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চালিত সমস্ত জিনিস খারাপ হয়ে গেল, যার কারণে লাখো মানুষের চাকরি চলে গেল। চারিদিকে চরম আতঙ্ক সৃষ্টি হলো। বড় বড় দেশগুলিতেও সরকার পতন হলো এবং বিভিন্ন জায়গায় প্রচুর ধনী লোকেরা শাসন করা শুরু করলো, কারণ তাদের কাছে বন্দুক ছিল এবং সেই বন্দুক চালানোর মতো লোকও ছিল। ধীরে ধীরে বড় বড় শহরগুলিতে মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করলো। কিছু মূল্যবান জিনিস ছাড়া টাকার কোনো মূল্য রইল না। টাকা থাকা বা না থাকা দুটোই একরকম অর্থহীন ছিল। নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ল, হাসপাতাল বন্ধ হয়ে গেল এবং এমনকি ওষুধ তৈরির মেশিনগুলিও খারাপ হয়ে গিয়েছিল। এই ঘটনার 6 বছর পর আমরা জেককে ইংল্যান্ডে দেখি। সে তখনও একজন গুপ্তধন শিকারী হিসাবে কাজ করছে। সে সাবধানে একটি পুরনো এলাকায় গেল, কিছুক্ষণ চারপাশ দেখল এবং তারপর একটি হোটেলে ঢুকে পড়ল। এরপর সিঁড়ি বেয়ে সোজা পেন্ট হাউসে গেল। সেখানে বইয়ের একটা বড় শেলফ ছিল, যেটি সে মনোযোগ দিয়ে দেখল এবং তার পিছনে একটি গোপন ঘর খুঁজে পেল। জেক সঙ্গে সঙ্গে ছোট ছোট বোমা লাগালো এবং স্টিলের দরজাটি উড়িয়ে দিল। সে তার ব্যাটারি যোগ করলো যাতে আলো পাওয়া যায়। সেখানে একটা সিন্দুক ছিল, যার জন্য কিপ্যাড এবং পাসওয়ার্ড দরকার। জেক চাবির ওপরের আঙুলের ছাপগুলো দেখল এবং একটি কপিতে সব অক্ষর লিখে সঠিক পাসওয়ার্ডটি আন্দাজ করে নিল। খোলার পর সে পুরনো মিউজিক রেকর্ড পেল। সে সেই রেকর্ডটি বাজালো, যার নাম ছিল পাসওয়ার্ড। যেই না মিউজিক বাজতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আরেকটি লুকানো সিন্দুক খুলে গেল। জেক তখন ভেতর থেকে একটি দামি বেহালা বের করল। ঠিক তখনই পুলিশের ইউনিফর্ম পরা কিছু গুন্ডা ভেতরে ঢুকে পড়ল এবং জেকের কাছে বেহালাটি চাইল। জেক মানা করে দিল এবং হুমকি দিল যে যদি তারা এক পাও এগিয়ে আসে তবে তাদের মধ্যে একজনও এখান থেকে জীবিত ফিরে যাবে না। কিন্তু গুন্ডাটি তবুও তার উপর হামলা করল। জেক সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করল। সে এক এক করে সবাইকে মারতে লাগলো। যখন বন্দুকের গুলি শেষ হয়ে গেল, তখন সে হাতাহাতি শুরু করল এবং দুমদাম করে গুন্ডাদেরকে ছুঁড়ে ফেলতে লাগলো। যখন গুলি ফুরিয়ে গেল, তখন সে দৌড়ে পালাতে থাকা এক লোকের পিঠে ব্লেড ছুঁড়ে মারল। নেতাটি ব্লেডটি ধরে ফেলল এবং ভাবতে লাগলো যে সে খুব কুল বা ঠান্ডা মাথার লোক। ঠিক তখনই জেক তাকে নিজের মাঝের আঙুল দেখিয়ে টাটা বাইবার ইঙ্গিত করল এবং সঙ্গে সঙ্গে সেই ব্লেডের মধ্যে থেকে একটা বোমা ফেটে গেল, যার ফলে গুন্ডাদের নেতাও মারা গেল। কিছুক্ষণ পরে জেক একটি বিশাল প্রাসাদে গেল, যা এখন একটি কারখানায় পরিণত হয়েছে এবং সেখানে অনেক পাহারাদারও ছিল। সে সেই বেহালাটি একজন যুদ্ধবাজের সহকারীকে দিল। সহকারী তাকে জানালো যে রাজা অগস্ট তাকে আরও একটা কাজ দিতে চান। জেকের কাছে অদ্ভুত মনে হলো যে এই যুদ্ধবাজ নিজেকে রাজা বলছে। সে কাজটি করতে অস্বীকার করল, কারণ এই কাজটি করতে তাকে সমুদ্র পার হয়ে অন্য দেশে যেতে হবে। সেখানে কী পরিস্থিতি তা কেউ জানে না। যখন অগস্ট শুনলেন যে জেক মানা করে দিয়েছে, তখন তিনি তার সহকারীকে বললেন তাকে এমন একটা প্রস্তাব দিতে যাতে সে না করতে না পারে। এরপর জেক তার বাড়িতে ফিরে এলো। তার বাড়িতে একটা ভাঙা নৌকা ছিল। সে তার বাড়িতে নানা ধরনের ফাঁদ পেতে রেখেছিল যাতে কেউ লুকিয়ে তার ঘরে ঢুকতে না পারে। পাশাপাশি সে তার কুকুরকে খাবারও খাওয়ালো। তারপর সে তার পারিশ্রমিক দেখল, যার মধ্যে ছিল কিছুটা খাবার, কিছু চিজ এবং একটি রেকর্ড। সে রেকর্ডটি বাজালো এবং খেতে খেতে ও পান করতে করতে ঘুমিয়ে পড়ল। রাতে সে স্বপ্ন দেখল যে সে একটা নতুন নৌকা করে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। সকালে সে শব্দ শুনে ঘুম থেকে উঠল। বাইরে গিয়ে দেখল যে একজন সৈন্য তার পেতে রাখা ফাঁদে আটকে আছে। সৈন্যটি বলল যে রাজা তার সাথে দেখা করতে চান। জেক তাকে ফাঁদ থেকে না বের করেই সোজা রাজার সাথে দেখা করতে চলে গেল। একটি গুদামে অগস্ট তার সৈন্যদের নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বললেন, তুমি প্রথম নও, আমি অনেকের কাছ থেকে কাজ করানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার মতো জিনিস খুঁজে বের করার দক্ষতা আর কারো মধ্যে নেই। তিনি এটাও বললেন যে তিনি একটা নতুন সিস্টেম তৈরি করার চেষ্টা করছেন যাতে জিনিসপত্র আবার আগের মতো কিছুটা স্বাভাবিক হতে পারে। কিন্তু জেকের তখনও তার কাজটি করার প্রতি কোনো বিশেষ আগ্রহ ছিল না। তখন অগস্ট জানালেন যে কাজটি শেষ হলে সে একটা নতুন নৌকা পাবে। তুমি তো এটাই চাও, তাই না? আসলে মিশনটি হলো মোনালিসা পেন্টিং তার কাছে পৌঁছে দেওয়া। এটিকে একটি অজানা জায়গায় কোনো একটি মাটির নিচের গোপন কক্ষে রাখা হয়েছে। যখন প্যারিসে হামলা হয়েছিল, তখন সরকার তাদের পুরো ধনভাণ্ডার সেখানে লুকিয়ে রেখেছিল।
অগাস্ট বললেন যে তিনি জেককে সব রকম সাহায্য, খাবার এবং তার প্রয়োজনীয় সব জিনিস দিতে প্রস্তুত, আর জেককে যে কোনো মূল্যে এই মিশনটি সম্পন্ন করতেই হবে। নৌকার লোভে পড়ে জেক রাজি হয়ে গেল। সে তার কুকুরটিকে অগাস্টের সহকারী হাতে তুলে দিয়ে বলল যে, যদি আমি ফিরে না আসি তবে দয়া করে এর খেয়াল রেখো। প্রথমে জেক শান্ত ছিল, কিন্তু যেই সে এয়ারপোর্টে পৌঁছালো তার চিন্তা শুরু হলো, কারণ তাদের প্লেনে ইতিমধ্যেই গুলির গর্ত ছিল। অগাস্ট জেককে ম্যাপ দেখিয়ে পুরো রাস্তাটা বোঝালেন, কোথায় কোথায় শত্রু রয়েছে, কোথায় কোথায় শান্তি আছে, সব কিছু জানালেন। অগাস্ট এও বললেন যে, প্যারিস শহরের কেন্দ্রে আমার একজন লোক তোমার সাথে দেখা করবে, শুধু সেখানে পৌঁছে যাও, বাকি পথ সে তোমাকে দেখিয়ে দেবে। যেই তুমি মোনালিসা পেয়ে যাবে তার 3 ঘন্টার মধ্যে আমি তোমাকে সেখান থেকে বের করে আনার ব্যবস্থা করব। সন্ধ্যায় জেক প্লেনে উঠল। পাইলট বেশ যুবক ছিল এবং বলতে লাগলো যে, সব ঠিক আছে, চিন্তা করো না। কিন্তু জেক দেখেই বুঝতে পারছিল যে প্লেনের ভেতরে সমস্যা আছে, এটি ঠিক মতো উড়তে পারছে না। কিছুক্ষণ পর পাইলট বলল যে, দেখো আমাদের কিছুটা জ্বালানি ফিউল লিক হচ্ছে, তাই মাঝপথে প্যারাশুট নিয়ে লাফাতে হবে। এটা শুনে বেচারা জেক ঘাবড়ে গেল। সে বলল যে, ভাই আমি আগে কখনো প্যারাশুট নিয়ে লাফাইনি, এটা কিভাবে চালায়? কিন্তু পাইলট ব্যস্ত ছিল, বিশেষ কোনো সাহায্য করতে পারল না। কিছুক্ষণ পর জেক ঘুমিয়ে পড়ল এবং একটি স্বপ্ন দেখল। সে আবার নৌকায় ছিল এবং এবার তার সাথে একটি মেয়েও ছিল। হঠাৎ প্লেনটি জোরে কাঁপতে শুরু করলো এবং জেক জেগে উঠল। তাদের উপর হামলা হচ্ছিল। পাইলট কোনো মতে প্লেনটিকে বাঁচানোর চেষ্টা করছিল এবং সে বলল যে, আমাদের একটু প্ল্যানের আগেই লাফাতে হবে। একটি মোটামুটি ভালো জায়গা দেখে জেক তাড়াতাড়ি লাফ দিল এবং প্যারাশুট খুলে দিল। যখন সে নিচে নামল তখন তার ল্যান্ডিং খুব একটা ভালো হলো না। সে সামনে চলতে শুরু করলো, কিন্তু আশেপাশে সব জায়গায় আগুন জ্বলছিল। সে দেখল যে কিছু লোক যারা সেখানে যুদ্ধবাজের বিরুদ্ধে লড়ছিল তাদের মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে বাকি সবাইকে ভয় দেখানো যায়। হঠাৎ একটি ট্যাঙ্ক একটি বিল্ডিং ভেঙে সেখানে এলো এবং জেকের দিকে লক্ষ্য স্থির করতে লাগলো, কিন্তু তার আগেই একটি মিসাইল ট্যাঙ্কটিকে উড়িয়ে দিল। কিছু বিদ্রোহী সেখানে এলো এবং ট্যাঙ্কের ঢাকনা খুলে ভেতরে গ্রেনেড ছুঁড়ে মারল, ফলে ভেতরে থাকা সৈন্যরাও মারা গেল। তবে তারা জেককে কিছু বলল না এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। শহরের ভেতরে যুদ্ধবাজের লোকেরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিল। ভোলকভ খুবই বিপজ্জনক এবং খারাপ লোক ছিল। সে দাবা খেলতে খুব পছন্দ করত, কারণ এর সাহায্যে সে বিভিন্ন কৌশল শিখত। যে লোকই ভোলকভের পথের কাটা হতো সে প্রথমে তার সাথে দাবা খেলত। আজ তার সৈন্যরা যে লোকটিকে ধরে এনেছিল সে ভালো খেলতে পারছিল না, তাই ভোলকভ তাকে সরাসরি গুলি করে দিল। তার বিশেষ ডানহাত লোকটির নাম ছিল গড় নিচে, যে জানালো যে আজ একজন লোক প্লেন থেকে লাফ দিয়েছে। ভোলকভ সঙ্গে সঙ্গে তার লোকেদের বলল যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করো। সকালে জেক শহরের অন্য একটি অংশে পৌঁছালো। সেখানকার লোকেরা দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছিল এবং ভোলকভকে খুব ভয় পেত। জেক একটি গাড়ির পেছন থেকে কিছু পুরনো জামাকাপড় তুলে নিল এবং তার ভালো জামাকাপড় সেখানে লুকিয়ে রাখল। সেখানেই পাশে সৈন্যরা সব লোককে জড়ো করে নিয়মকানুন বোঝাচ্ছিল। তারা বলল যে কারফিউ ভাঙলে কঠোর শাস্তি দেওয়া হবে। তারপর লোকেদের মধ্যে ভয় বজায় রাখার জন্য তারা দুজন বিদ্রোহীকে সবার সামনে মেরে ফেলল। যখন জেক সেখান থেকে বের হতে যাচ্ছিল তখন সৈন্যরা তাকে ঘিরে ধরল এবং বলল যে ব্যাগ নিচে ফেলে দাও। জেক চালাকি করে ব্যাগটি এক লোকের মুখে ছুঁড়ে মারল এবং দ্রুত লড়াই শুরু হয়ে গেল। সে এক সৈন্যের হাত গাড়ির দরজায় চেপে ধরল এবং তারপর আরেকজনের মাথা সাইড মিররে সজোরে আঘাত করল। এক সৈন্য ছুরি নিয়ে হামলা করল, কিন্তু জেক তার হাত ধরে সেই ছুরি দিয়েই তাকে মেরে ফেলল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবাই নিচে পড়ে গেল এবং জেক সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত। আরেকজন সৈন্য লুকিয়ে বাইরে এলো এবং চিৎকার করে গুলি চালানোর প্রস্তুতি নিতে লাগলো, কিন্তু তার গুলি চালানোর আগে একজন মেয়ে তার গলা কেটে ফেলল। এই মেয়েটির নাম হলো ডরিয়া। সে অগাস্টের জন্য কাজ করে এবং এখন জেককে সাহায্য করবে। সে বলল, তুমি নামার পর থেকেই আমার নজর ছিল তোমার ওপর, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে তুমি নিজেকে সামলে নিতে পারো কিনা। যদি কোনো অপদার্থ লোক হতো তাহলে তাকে মরতে দিতাম, কারণ সামনে জিনিসপত্র আরও ভয়ঙ্কর হতে চলেছে। জেক এবং ডরিয়া দুজনেই দ্রুত শহরের ভিতর দিয়ে লুকিয়ে বেরিয়ে যেতে লাগলো। তারা ভিড়ের সঙ্গে মিশে লুকিয়ে যাচ্ছিল, কিন্তু একজন জেনারেল তবুও তাদের দেখে ফেলল। জেক এবং ডরিয়া একটি গির্জার ভিতরে ঢুকলো, যেখানে তাদের ফাদার স্যামসনের সাথে দেখা হয়েছে। তার কাছে একটি গুরুত্বপূর্ণ ম্যাপ আছে, যেটি সম্প্রতি মারা যাওয়া কিছু বিদ্রোহী লুকিয়ে রেখেছিল। স্যামসন তাদের তার গ্যারেজে নিয়ে গেল এবং সেই ট্রাকটি দেখালো যার ওপর সে কাজ করছিল। ম্যাপে সে তাদের পরের গন্তব্য দেখালো এবং ম্যাপের কোণে কিছু গোপন কোড লেখা ছিল।
যখন স্যামসন ট্রাকটি প্রস্তুত করছিল তখন ডরিয়া জেকের ক্ষতগুলোর চিকিৎসা করল। ঠিক তখনই জেনারেল এবং তার সৈন্যরা গির্জাটিকে ঘিরে ফেলল এবং সবাইকে বাইরে আসতে বলল। জেক এবং ডলিয়া দৌড়ে ট্রাকে পৌঁছালো, আর স্যামসন জেনারেলের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য বাইরে চলে গেল। স্যামসন বলতে লাগলেন যে আমি একদম একা, কিন্তু সৈন্যরা তার কথা বিশ্বাস করল না। কিছু সৈন্য গির্জার ভিতরে খুঁজতে চলে গেল। বাইরে স্যামসন তার বন্দুক বের করে জেনারেলের হাতে গুলি করলেন, যার পরপরই বাকি সৈন্যরা তাকে গুলি করে ঝাঁঝরা করে দিল। ভেতরে সৈন্যরাও গ্যারেজে পৌঁছালো এবং ট্রাকে বসে থাকা জেককে দেখে তাদের মনোযোগ বিঘ্নিত হলো। ঠিক তখনই ডরিয়া হঠাৎ পেছন থেকে আক্রমণ করে তাদের মেরে ফেলল, কাউকে বন্দুক দিয়ে তো কাউকে ছুরি দিয়ে। বাইরের সৈন্যরা তখনও স্যামসনের ওপর গুলি চালাচ্ছিল, তাই তারা ভেতরের গুলির শব্দ শুনতে পেল না। কিন্তু যেই জেক ট্রাক চালু করলো, রেডিও জোরে বেজে উঠল এবং তারা শব্দ শুনতে পেল। এক ইশারায় ট্যাঙ্ক গির্জার ওপর গোলাবর্ষণ করলো, কিন্তু জেক এবং ডরিয়া ঠিক সময় গ্যারেজের দরজা ভেঙে ট্রাক নিয়ে বেরিয়ে গেল। সৈন্যরা প্রচুর গুলি চালালো, কিন্তু ট্রাকের ওপর গুলির কোনো প্রভাব পড়ল না, আর জেক ট্রাকটিকে ট্যাঙ্কের ওপর দিয়ে লাফিয়ে পার করালো এবং তারা সেখান থেকে বেঁচে বেরিয়ে গেল। কিন্তু তবুও ভোলকভের কিছু সৈন্য বাইক করে তাদের পিছু নিতে লাগলো। শীঘ্রই তারা একটি চেক পয়েন্টে পৌঁছালো, যেখানে গার্ডরাও গুলি চালানো শুরু করলো। কিন্তু জেক ততক্ষণে বুঝে গিয়েছিল যে তাদের ট্রাক বুলেট প্রুফ, তাই সে না থেমে রাস্তার বাধা টপকে লাফ দিল। পরের রাস্তায় আরও একটি গাড়ি এসে গেল, যাতে আরও বেশি সৈন্য ছিল, তাই জেককে একটি বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে হলো। ট্যাঙ্ক দূর থেকে তাদের দিকে একটি গোলা ছুড়ল, কিন্তু তার নিশানা ঠিক জায়গায় লাগলো না। সেটা অন্য একটি গাড়িতে গিয়ে লাগলো, যা বিস্ফোরণের রাস্তায় উল্টে পড়ল, যার ফলে কয়েকজন বাইক আরোহী ছিটকে পড়ে গেল। জেক একটি জবরদস্ত দ্রুত মোড় নিল এবং বিস্ফোরণ থেকে বাঁচল। ডরিয়া বলল যে তাড়াতাড়ি টানেলে ঢুকে যাও, এবং তারা দুজনেই দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। টানেলের ভেতরে দুজন বাইক আরোহী তখনও তাদের পিছু নিচ্ছিল। বাইরে বেরোতেই তাদের সামনে আরও একটি ট্যাঙ্ক এলো। ট্যাঙ্কটি ভয়ঙ্কর আক্রমণ করলো, কিন্তু জেক ঠিক সময় ট্রাকটিকে সেখান থেকে সরিয়ে দিল। দৌড়াদৌড়ি আবার শুরু হয়ে গেল এবং এখন সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলতে লাগলো। হঠাৎ ডরিয়া গ্রেনেড ছুঁড়ে বাইকারদের ফেলে দিল, কিন্তু তখনও একটি গাড়ি তাদের পিছু নিচ্ছিল। ট্যাঙ্ক আবার ফায়ার করলো, কিন্তু জেক ট্রাকটিকে লাফিয়ে পার করালো এবং সেই গুলি সোজা তাদের শত্রুদের গায়ে গিয়ে লাগলো। ফ্যাসিলিটির একটি নতুন অংশে ঢুকতেই সৈন্যদের সাথে আরও একটি গাড়ি এসে গেল। ট্যাঙ্ক আবার গোলা মারার জন্য প্রস্তুত ছিল, কিন্তু জেক দ্রুততা দেখিয়ে হঠাৎ কাট মারল, আর আবারও তাদের শত্রুরাই আহত হলো। এখন জেক ও ডরিয়া অবশেষে সেখান থেকে বেঁচে বেরিয়ে গেল। রাতে তারা দুজনেই আরাম করার জন্য এক জায়গায় থামল। জেক জিজ্ঞেস করলো যে তাড়াতাড়ি টানেলে ঢুকে যাও, এবং তারা দুজনেই দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। টানেলের ভেতরে দুজন বাইক আরোহী তখনও তাদের পিছু নিচ্ছিল। বাইরে বেরোতেই তাদের সামনে আরও একটি ট্যাঙ্ক এলো। ট্যাঙ্কটি ভয়ঙ্কর আক্রমণ করলো, কিন্তু জেক ঠিক সময় ট্রাকটিকে সেখান থেকে সরিয়ে দিল। দৌড়াদৌড়ি আবার শুরু হয়ে গেল এবং এখন সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলতে লাগলো। হঠাৎ ডরিয়া গ্রেনেড ছুঁড়ে বাইকারদের ফেলে দিল, কিন্তু তখনও একটি গাড়ি তাদের পিছু নিচ্ছিল। ট্যাঙ্ক আবার ফায়ার করলো, কিন্তু জেক ট্রাকটিকে লাফিয়ে পার করালো এবং সেইগুলি সোজা তাদের শত্রুদের গায়ে গিয়ে লাগলো। ফ্যাসিলিটির একটি নতুন অংশে ঢুকতেই সৈন্যদের সাথে আরও একটি গাড়ি এসে গেল। ট্যাঙ্ক আবার গোলা মারার জন্য প্রস্তুত ছিল, কিন্তু জেক দ্রুততা দেখিয়ে হঠাৎ কাট মারল, আর আবারও তাদের শত্রুরাই আহত হলো। এখন জেক ও ডরিয়া অবশেষে সেখান থেকে বেঁচে বেরিয়ে গেল। রাতে তারা দুজনেই আরাম করার জন্য এক জায়গায় থামল। জেক জিজ্ঞেস করলো যে মাত্র একটা পেন্টিংয়ের জন্য এত লোক আমাদের মারতে চাইছে কেন? মানলাম বিখ্যাত, কিন্তু এতটাও কি হয়েছে? ডরিয়া বলল যে পেন্টিং তো শুধু একটা অজুহাত, আসলে আমাদের সেই সিন্দুকটা খুঁজে বের করতে হবে যেটা ভলকভের দরকার, কারণ তার ভেতরে প্রচুর অস্ত্রশস্ত্র আছে যা বিদ্রোহীরা ব্যবহার করতে পারে। সাথে সে বলল যে আমি তোমার স্বপ্নের কথা জানি, এবং সে শুভকামনার প্রতীক হিসাবে জেকের জন্য একটি ছোট কাগজের নৌকা তৈরি করেছিল। পরের দিন ভলকভ তার ট্রেনে করে সেই সিন্দুক খুঁজতে বেরিয়ে গেল। জেনারেল সেখানে এসে তাকে জানালেন যে মাত্র দুজন লোক ছিল এবং তারা আমাদের পুরো দলকে হারিয়ে দিয়েছে। কিন্তু ভলকভ তার ব্যর্থতায় রেগে গিয়ে চট করে তাকে গুলি করে দিল। ওদিকে জেক ও ডরিয়া একটি পুরনো বিল্ডিংয়ে পৌঁছালো। এখানে একটি সিন্দুক আছে। কিছু একটা দেখে ডরিয়া ভয় পেয়ে গেল, কারণ এই এলাকাটি ইঁদুরদের দখলে। ইঁদুরেরা আসলে এমন কিছু কয়েদি ছিল যারা দীর্ঘদিন জেলে বন্দী ছিল। যখন তারা খাবার পায়নি তখন তারা মানুষ খেতে শুরু করে, এবং এখন তারা যাকে ধরে তাকেই খেয়ে ফেলে। ঠিক তখনই তাদের কাছে আগুন দিয়ে হামলা হলো, অর্থাৎ কেউ তাদের পিছু করছে। তারা দুজনেই ভেতরে দৌড়ালো এবং দেয়ালের রক্ত দেখল। সিন্দুকটি খোলা এবং খালি ছিল। দরজার কোণ থেকে আসা বারুদের গন্ধ থেকে জেক বুঝল যে এটাকে তো সম্প্রতি উড়িয়ে দেওয়া হয়েছে। ভেতরে কিছু ছিল না, অর্থাৎ সব জিনিস কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বাইরে ইঁদুরেরা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। জেক ও ডরিয়া বিল্ডিংয়ের ভেতরে সেকেন্ড ফ্লোর পর্যন্ত গেল। এখানে গুলির খোসা পড়েছিল। জেক আন্দাজ করল যে এখানকার লোকেরা শেষ পর্যন্ত লড়াই করেছিল। প্রধান অফিসে তারা একটা পুরনো ক্যাবিনেট পেল।
এবং তার পেছনে একটা নকল দেওয়াল ছিল যার ভেতরে একটি নোটবুক লুকানো ছিল, কিন্তু তার ভেতরে ফরাসি ভাষায় লেখা ছিল যা জেক জানতো না। এরপর ডোরিয়া সেই নোটগুলো তার জন্য ইংরেজিতে অনুবাদ করে দিল এবং ম্যাপের কোঅর্ডিনেটগুলো লিখে দিল। কিন্তু জেকের এই কোঅর্ডিনেটগুলোর উপর একটু সন্দেহ হলো। সে বলল যে এরা তো গুপ্তধন রক্ষা করছিল, তাহলে আসল জায়গাটা এমন করে আর বলে দেবে না। এরপর সে ম্যাপটি ব্যবহার করে আসল জায়গার খোঁজ শুরু করতে লাগলো। ঠিক তখনই ইঁদুরেরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ল। ডোরিয়া দ্রুত পালাতে চাইছিল, কিন্তু জেক বলল যে এটা করার আগে যাওয়া যাবে না। দ্রুতই সে সঠিক জায়গার নামটি ডিকোড করে ফেলে। নামটি এলো সেন্টার হাফ। ডোরিয়া বলল যে এটা তো একটি বিখ্যাত দুর্গ, এবং সাথে ম্যাপে সেই জায়গাটি জেককে দেখালো। ওদিকে ইঁদুরেরা দ্রুত সিঁড়ি গিয়ে উঠছিল, কিন্তু ততক্ষণে জেক ও ডোরিয়া জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল। জেক সেই ঘরের দরজার হাতলে একটি গ্রেনেড রেখে এসেছিল। যেই ইঁদুরেরা দরজা খুলল তখনই ভয়ঙ্কর বিস্ফোরণ হলো এবং তারা সবাই ভেতরে মারা গেল। ট্রাকে ফিরে গিয়ে ডোরিয়া বিদ্রোহীদের ফোন করে বলল যে সেন্টার হাফে আমাদের সাথে দেখা করো। কিছুক্ষণ পর ভলকফও তার ট্রেনে করে সেই জায়গায় পৌঁছালো। সে রাস্তায় ট্রাকের টায়ারের দাগ দেখল। সেই দাগ অনুসরণ করে তারা সেখানে পৌঁছালো। যেখানে জেক ও ডোরিয়া সেই দুর্গের সন্ধান পেয়েছিল, সেখানে গোড়ের নিচে সেই নোটবুকটি পেল যার ভেতরে কোঅর্ডিনেট লেখা ছিল। আর ভলকভ এতটাও বোকা ছিল না যে ভাববে সব এত সহজেই পাওয়া যাবে। সে ইউভি ল্যাম্পের সাহায্যে ডোরিয়ার ফিঙ্গারপ্রিন্ট দেখল, কারণ যদি কেউ ম্যাপের কোনো জায়গা খুঁজে পায় তো সে তাতে হাত দেবেই। এখন সে বুঝলো যে আসল জায়গাটি সেন্টার হাফেই আছে। একটি ইঁদুর সেখানে তখনও বেঁচে ছিল এবং ভলকভ তাকে ধন্যবাদ জানিয়ে গুলি করে দিল। অবশেষে জেক ও ডোরিয়া সেন্টার হাফে পৌঁছালো। ডোরিয়া গেটের তালা কেটে ভেতরে ঢোকার রাস্তা খুলে দিল। মূল বিল্ডিংয়ে পৌঁছে জেকের কিছু একটা অদ্ভুত লাগলো। সেখানে কোনো নিরাপত্তা ছিল না। ভেতরে কিছু মেশিন চলছিল, তাই জেক আন্দাজ করলো যে সম্ভবত সোলার প্যানেলের মাধ্যমে এসব চলছে। ডোরিয়া সেই জায়গার ব্লুপ্রিন্ট দেখল এবং বুঝলো যে যে আওয়াজটি প্রতিধ্বনিত হচ্ছে সেটা ভল্টের এয়ার ফিল্ট্রেশন সিস্টেমের, অর্থাৎ সেই সিন্দুকটি এখনও বন্ধ আছে। প্ল্যান তৈরি হলো যে যেখান থেকে বাতাস বেরোচ্ছে সেই সুড়ঙ্গ দিয়ে সে ভেতরে ঢুকবে, কিন্তু তার মাঝখানে একটি খুব বড় পাখা ছিল। ডোরিয়া বলল যে আমি সোলার প্যানেলগুলো খুঁজি যাতে পাখা বন্ধ করতে পারি, এবং জেক এগোতে শুরু করলো। সব থেকে উপরের ফ্লোরে জেক একটি দড়ি খুঁজে পেল এবং সেটাকে একটি ভালভের সাথে বাঁধল। তারপর সে তার ব্যাগটি তুলে নিল এবং সেটা দিয়ে একটি সেফটি বেল্ট তৈরি করলো। এবার সেফটি বেল্টকে দড়ির সাথে বাঁধল। এখন সে ধীরে ধীরে সুড়ঙ্গের নিচে নামতে লাগলো। নিচে দ্রুত গতিতে একটি পাখা ঘুরছিল। যদি সে সেটার সাথে ধাক্কা খায় তাহলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সে খুব সাবধানে এইসব করছিল, কিন্তু দড়িটা ধীরে ধীরে ক্ষয় হতে লাগলো। ডোরিয়া সোলার প্যানেলের এলাকার কাছে পৌঁছালো। সে দ্রুত গুলি চালাতে শুরু করলো। তার প্রথম নিশানা লক্ষ্যভ্রষ্ট হলো, কিন্তু দ্বিতীয় শটে সে সারা সিস্টেমটা নষ্ট করে দিল। দড়ি ছিঁড়ে যাওয়ায় যেই জেক নিচে পড়ল, পাখাটি হঠাৎ থেমে গেল এবং কোনো মতে তার নায়কের জীবন বেঁচে গেল। সোজরে পড়ার পরেও জেক উঠল এবং সে সেই এয়ার ডাক্টটি দেখল যেটা জলে ভরা ছিল। সে একটি গভীর শ্বাস নিল এবং পুরো শক্তি দিয়ে ছাত্র ভেতরে ঢুকলো। সে উপরের রাস্তা পর্যন্ত পৌঁছালো, কিন্তু সেই দরজা বন্ধ ছিল। জেক পুরো শক্তি লাগিয়ে সেটা ভাঙতে চেষ্টা করলো। বহু কষ্টে সে কোনো মতে বাইরে বেরিয়ে আসতে পারল। এখন জেক সিন্দুকের ভেতরে পৌঁছে গিয়েছিল। সে ভেতর থেকে দরজা খুলল যাতে ডোরিয়াও আসতে পারে। ভল্টের ভেতরে মোনালিসা পাওয়া গেল। ওটা কোনো আসল পেন্টিং ছিল না, ওটা আসলে একটি নিউক্লিয়ার বম যার উপর মোনালিসার পেন্টিং আঁকা আছে। এটা দেখে জেক পুরোপুরি চমকে গেল, কিন্তু ডোরিয়া এই সম্পর্কে আগে থেকেই জানতো। সে বলল যে যদি তুমি এটা জানতো তাহলে কি হতো, দরকার ছিল না তাই বলিনি। ডোরিয়া বলল যে যখন আমেরিকা জাপানের উপর বোমা ফেলেছিল তখন তারা একটা বোমা রাশিয়ার জন্য বাঁচিয়ে রেখেছিল। এই বোমাটি সেটাই, আর অগাস্ট এটা ব্যবহার করতে চায় না। সে শুধু ভলকফের মতো বিপজ্জনক লোকদের থেকে এটাকে দূরে রাখতে চায়, কারণ যদি তাদের হাতে পড়ে তাহলে তারা চালিয়ে দেবে। জেক বলল যে কোনো যুদ্ধবাজি বিশ্বাসের যোগ্য নয়, না ভলকফ না অগাস্ট। সাথে সে বলল যে ভলকফের বিরুদ্ধে লড়াই করার কোনো লাভ নেই, সে খুব শক্তিশালী, শেষমেশ তারই জিতবে। যাই হোক, শীঘ্রই কিছু বিদ্রোহী সেখানে ডোরিয়াকে সাহায্য করার জন্য এলো। কিন্তু এখন জেক বলতে লাগলো যে আমার তোমাদের কারো সাথেই কোনো সম্পর্ক নেই, আমি যাচ্ছি, আমি এর অংশ হতে চাই না। এই বলে সে ট্রাকে উঠলো এবং সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ভলকফও তার ট্রেনে সেন্টার হাফে পৌঁছালো এবং তার সৈন্যরা গুলি চালাতে শুরু করলো। বিদ্রোহীরা বাঁচার অনেক চেষ্টা করলো, কিন্তু সৈন্যরা তাদের মেরে ফেলল। গোড়ের নিচে তার মিসাইল দিয়ে আক্রমণ করে ট্রাকটিকে উড়িয়ে দিল। এখন ভলকফ সিন্দুকের চাবি পেয়ে গিয়েছিল এবং সে বোমাটিকে ট্রেনে রেখে দিল। ওদিকে জেক এক জায়গায় থামিয়ে ডোরিয়ার দেওয়া সেই ছোট কাগজের নৌকাটি দেখতে লাগলো। সেটা দেখে জেকের মন পাল্টে গেল। সে দুর্গে ফিরে গেল এবং চারিদিকে ছড়িয়ে থাকা লাশগুলো দেখল, কিন্তু ডোরিয়া তখনও জীবিত ছিল। সে দ্রুত ডোরিয়ার ক্ষতস্থান বাঁধল। ডোরিয়া বলল যে তুমি ঠিকই বলছিলে, এই সব অর্থহীন, শেষমেশ ভলকফই জিতবে। আর এখন জেক মনস্থির করে ফেলেছে। সে বলল যে এমন কিছু না, আমি তো শুধু পালাচ্ছিলাম এই সব থেকে। ভলকফকে আমরা থামাবো, ওর শালাদের ট্রেনটাই উড়িয়ে দেব। এবার তারা দুজনেই কিছু বোমা আলাদা আলাদা জায়গায় লাগিয়ে দিল। তাদের বাইরে বের হওয়ার সাথে সাথেই ভয়ঙ্কর বিস্ফোরণ হলো এবং পুরো দুর্গটাই উড়ে গেল।
সন্ধ্যায় কুয়াশার কারণে ট্রেনটি ধীরে ধীরে চলছিল। ভলকভ খুব রেগে গিয়ে কন্ডাক্টরকেই গুলি করে দিল, যার পর ট্রেন কুয়াশা ভেদ করে চলতে লাগলো। ওদিকে জেক ট্রাকটিকে দ্রুত চালাতে চালাতে ব্রিজে গেল এবং যেই ট্রেনটি তার পাশ দিয়ে গেল সে তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে একটি দরজা খুলে ভেতরে গ্রেনেড ছুড়ল, যার ফলে বেশ কয়েকজন গার্ড মারা গেল। কিছু লোক বেঁচে গেল, তাই জেক নিজের হাত দিয়েই তাকে সাথে লড়াই করতে লাগলো এবং তারপর একজনের বন্দুক ছিনিয়ে নিয়ে সবার সাফাই করে দিল। গুলির শব্দ শুনে গোড়ের নিচে সেখানে পৌঁছালো। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। গোড়ের নিচেও বেশ শক্তিশালী, তারা দুজনেই একে অপরকে সমান টক্কর দিচ্ছিল। গোড়ের নিচে জেককে ধাক্কা দিল এবং সে বোমার কাছে গিয়ে পড়ল, কিন্তু এবার যখন সে জেকের ওপর আক্রমণ করতে এলো তখন জেক ঘুষি মেরে তার গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাত করল। এই সময় পেছন থেকে ভলকভ এসে গেল এবং জেককে দেখেই সাথে সাথে গুলি চালাতে লাগলো, কিন্তু জেক খুব চালাকি করে গোড়ের নিচেকে নিজের পেছনে টেনে ধরলো, ফলে গুলি গোড়ের নিচেকে লাগলো। এবার জেক সুযোগ বুঝে ভলকভের উপর হামলা করলো। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। জেক ভলকভের হাতে কম্পাস দিয়ে ফুটো করে দিল এবং তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিল। ওদিকে ডোরিয়া ব্রিজে পৌঁছে গেল এবং সেখানে আশেপাশে বোমা লাগিয়ে দিল। যেই ট্রেনটি ব্রিজের কাছে পৌঁছালো, ডোরিয়া ব্রিজটি উড়িয়ে দিল। সাথে সাথে জেকও ট্রেন থেকে ঝাঁপ দিল। ভলকভ ট্রেন থামাতে চাইছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ট্রেন সোজা খাদে পড়ে গেল এবং একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। এইসব দেখে ডোরিয়া কাঁদছিল।